দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস সিগমান্ড ফ্রয়েড 1900। অর্থাৎ আজকে এখনকার আমাদের টপিকস হলো বিশ্ববিখ্যাত সাইকো অ্যানালাইসিস এর ফাউন্ডার সিগমান্ড ফ্রয়েড 1900 সালে তার প্রকাশিত বই, বিখ্যাত বই দি ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বইয়ে কি বলেছে, কি লিখেছে সেটা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। তবে তার আগে বলি, বর্তমান কলেজের সিলেবাসে এই ড্রিমস চ্যাপ্টারে হোয়াই উই ড্রিম, কেন আমরা স্বপ্ন দেখি, হোয়াট ইজ ড্রিম, স্বপ্ন কি, এই লেসনটিতে সিগমন্ড ফ্রয়েড এবং তার বই দি ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস সম্পর্কে লেখা আছে। তো ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বইটি মূলত 1899 সালে প্রকাশিত হয়েছিল। আর যে সময় আমরা জানি আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও এই সময় তার জন্ম হয়েছিল। তো এটা সেকেন্ড এডিশন সম্পর্কে আমি তবে আজকে বই সম্পর্কে বিস্তারিত পড়ব না। তার যে ইন্ট্রোডাক্টরি নোট অর্থাৎ প্রারম্ভিকা বা সূচনায় সিগমন্ড ফ্রয়েড এই বইটি সম্পর্কে কি বলেছে সেটা সংক্ষিপ্তভাবে শিখব। আর এটা একটা অরিজিনাল বই, অর্থাৎ মূল পিডিএফ আমি ডাউনলোড করেছি। এই বইটা ছাত্রদেরকে এর মূল ফ্লেভার দেওয়ার জন্যই এই বইটা সম্পর্কে আজকে এই আইডিয়া। তো এই বইয়ের প্রচ্ছদ পেজে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা স্বপ্নের একটা ছবি দেখতে পাচ্ছি এখানে। কেমন ছবি এটা যারা দেখতেছো তারা নিজেরাই এটা ব্যাখ্যা করবো যে ছবিটা কেমন আসলে। হ্যাঁ, স্বপ্ন, যে আমরা স্বপ্নে কি কি দেখি না দেখি এটা। তো প্রিফেস টু দ্য থার্ড এডিশন নিয়ে আমি পড়বো না। থার্ড এডিশনে, তৃতীয় এডিশনে তার মুখ বন্ধ বা ভূমিকায় সিগমন্ড ফ্রয়েড কী বলেছিল সেটা এখানে লেখা আছে। আর বলছে এটা ভিয়েনা 1911 সালে লিখেছে, ওমিটেড ইন সাবসিকুয়েন্ট এডিশনস। পরে এগুলো বাদ দেওয়া হয় পরবর্তী সংস্করণে। প্রিফেস টু দ্য সেকেন্ড এডিশন, দ্বিতীয় এডিশনেও সিগমন্ড ফ্রয়েড এর মুখ বন্ধ কিছু ভূমিকা লেখে। আচ্ছা, তারপরে এখন আমরা যাচ্ছি যে থার্ড এডিশনে কী বলছে। তো এটাও দেখি 1908 সালে এটা করা হয়েছিল, 1908 সালে। আচ্ছা, আর এটা পরবর্তী এডিশনে এটাকে করা হয়, কি বলে, বাতিল করে দেওয়া হয়। এখন আসি ইন্ট্রোডাক্টরি নোট টু দ্য ফার্স্ট এডিশন, অর্থাৎ সিগমন্ড ফ্রয়েড তার বিখ্যাত বই দি ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, স্বপ্নের ব্যাখ্যা, মেনলি 1899 সালে প্রকাশিত হয়েছিল। আর এই যেটা পিডিএফটা আমি পড়াচ্ছি এটা হলো 1900 সালের এডিশন। সিগমন্ড ফ্রয়েড বলতেছে, ইন দিস ভলিউম আই হ্যাভ In this volume, I have attempted to expound the methods and results of dream interpretation. অর্থাৎ এই বড় বইটাতে, এটা একটা অনেক বড় বই, প্রায় সম্ভবত 200+ পেজ হবে আর কি। এই বইটিতে আমি ব্যাখ্যা করা সেই পদ্ধতিগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছি। ড্রিম ইন্টারপ্রিটেশন অর্থাৎ স্বপ্নের যে ব্যাখ্যা, সেটার ফলাফল এবং প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছি। অ্যান্ড in doing so, I do not think I have to overstep the boundary of neuropathological science. তো এই স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে, স্বপ্নের ব্যাখ্যার ফলাফল সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমার মনে হয় না যে আমি নিউরোপ্যাথোলজিক্যাল যে বিজ্ঞান তার সীমানা অতিক্রম করেছি, এটা আমি মনে করি না। আচ্ছা, এখানে একটু বলে দেই, সিগমন্ড ফ্রয়েড কিন্তু ব্যক্তি জীবনে তিনি একজন ডাক্তার ছিলেন, মেনলি বর্তমান যুগের যে নিউরো ডাক্তার যাকে বলি আমরা, বা নিউরো মেডিসিনের ডাক্তার ছিলেন। উনি ওই সময় ছিলেন নিউরোলজিস্ট। ফর দ্য ড্রিম প্রুভস অন সাইকোলজিক্যাল ইনভেস্টিগেশন টু বি দ্য ফার্স্ট অফ এ সিরিজ অফ অ্যাবনর্মাল সাইকিক ফরমেশনস, a series whose succeeding members, the hysterical phobias, the obsessions, the delusions, must, for practical reasons, claim the attention of the physician. তো এখানে সিগমন্ড ফ্রয়েড বলতেছে যে স্বপ্ন যদি আমরা সাইকোলজিক্যাল তদন্ত, মানসিক তদন্তের ভিত্তিতে যদি স্বপ্ন প্রমাণ করতে চাই, তাহলে এটা মানুষের অস্বাভাবিক মনের একটা একটা সিরিজ বা একটা ক্রম হবে প্রথমে। আর এটা একটা সিরিজ যার পরবর্তী সদস্যগুলো হলো হিস্টেরিয়াল ফোবিয়া, এগুলো টেকনিক্যাল কথা। অবসেশন বলতে যে জিনিসটা বারবার মনে আসে এটাকে আমরা অবসেশন বলি। ডিলুশনস অর্থাৎ ভ্রম, অর্থাৎ চিন্তাগত কিছু ভুল চিন্তা থাকতে পারে। এগুলোই হলো অ্যাটেনশন অফ দ্য ফিজিশিয়ান। আর এই জিনিসগুলোই ডাক্তার বা চিকিৎসকের মনোযোগ আকর্ষণ করে। দ্য ড্রিম অ্যাজ উই শ্যাল সি, আমরা যেভাবে দেখব, ড্রিম হ্যাজ নো টাইটেল টু সাচ প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স। তো এরকম প্র্যাকটিক্যাল গুরুত্বের কাছে ড্রিমের কোনো টাইটেল বা উপযুক্ততা নেই। বাট ফর দ্যাট ভেরি রিজন ইটস থিওরিটিক্যাল ভ্যালু
as a typical formation is all the greater, and the physician who cannot explain the origin of dream images will strive in vain to understand the phobias and the obsessive and delusional ideas or to influence them by therapeutic methods. অর্থাৎ সিগমন্ড ফ্রয়েড তার এই সূচনায় বলতেছে যে এর প্র্যাকটিক্যাল যে ভ্যালু একটা নির্দিষ্ট আকার হিসাবে সেটা অনেক গ্রেটার, অনেক বেশি, এবং যে চিকিৎসক এই ড্রিম ইমেজ অর্থাৎ স্বপ্নের ভেতর ছবিগুলোর উৎস এক্সপ্লেইন বা ব্যাখ্যা করতে পারবে না, সেই ডক্টর অনেক ব্যর্থ হয়ে অনেক চেষ্টা করবে ওই সমস্ত রোগীর যে ফোবিয়াগুলো সেগুলো বুঝতে গিয়ে অনেক ব্যর্থ চেষ্টা করবে। তাদের যে অবসেশন এবং তাদের যে ডিলুশনাল আইডিয়া অর্থাৎ ভ্রম, ভুল চিন্তা সেগুলো সম্পর্কে, অথবা ইনফ্লুয়েন্স দেন, অথবা কোনো চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সেগুলোকে প্রভাবিত করার চেষ্টা করবে। But the very context to which our subject owes its importance must be held responsible for the deficiencies of the following chapters. তো যাই হোক, আমরা পরবর্তী যে চ্যাপ্টারগুলো সেগুলোতে যে ঘাটতি আছে সেই ঘাটতিগুলোকেই আমাদের যে কনটেক্সট, যে বিষয়বস্তু, সেই কনটেক্সটটাকে সেগুলোর গুরুত্ব আকারে আমরা মনে করতে পারি। The abundant lacunae in this exposition represent so many points of contact at which the problem of dream formation is linked up with the more comprehensive problems of psychopathology, problems which cannot be treated in these pages, but which, if time and powers suffice, and if further material presents itself, may be elaborated elsewhere. এখানে সিগমন্ড ফ্রয়েড বলতেছে যে আমার এই যে বই লেখার পিছনের যে ঘটনাটা, এই যে সাইকোপ্যাথোলজি মানে মানসিক রোগ নির্ণয় যে বিদ্যাটা, যে প্রবলেমগুলো এই পেজে আলোচনা করা হয়নি, কিন্তু যদি সময় এবং শক্তি বা তার শারীরিক সামর্থ্য থাকে, আর যদি ওইরকম সে কোনো উপাদান খুঁজে পায়, তাহলে পরবর্তীতে সেগুলোকে এলাবোরেট মানে বিস্তারিত আলোচনা করবে। এই কথাটা সিগমন্ড ফ্রয়েড বলতেছে। The peculiar nature of the material employed to exemplify the interpretation of dreams has made the writing even of this treatise a difficult task. তো যে কোনো বস্তুর এই যে অস্বাভাবিক নেচার, প্রকৃতি, যেটা স্বপ্নের ব্যাখ্যা করতে প্রয়োগ করা হয়, সেই জিনিসটা আমার এই লেখাটাকে সত্যি একটা ডিফিকাল্ট অর্থাৎ কষ্টের কাজ, কঠিন কাজ পরিণত হয়েছে। Consideration of the methods of dream interpretation will show why the dreams recorded in the literature on the subject or those collected by persons unknown to me were useless for my purpose. তো এই যে স্বপ্নের ব্যাখ্যার যে প্রক্রিয়া, সেগুলো বিবেচনা করতে গিয়ে সেগুলোই দেখাবে যে যে স্বপ্নগুলো বিভিন্ন কোনো বিষয়ে কোনো সাহিত্যে রেকর্ড করা আছে, অথবা আমার অচেনা কোনো ব্যক্তি যেগুলোকে রেকর্ড করেছে, আমার উদ্দেশ্যের ক্ষেত্রে সেই স্বপ্নগুলো ইউজলেস অর্থাৎ এগুলোর কোনো কাজে আসেনি। আই হ্যাড অনলি দ্য চয়েস বিটুইন মাই ওন ড্রিমস অ্যান্ড দোজ অফ দ্য পেশেন্টস হুম আই ওয়াজ ট্রিটিং বাই সাইকো অ্যানালাইটিক মেথড। তো আমার এখানে পছন্দটা হলো আমি যে স্বপ্নগুলো দেখেছি সেগুলো, এবং আমার রুগীরা, যে রুগীদেরকে আমি সেবা করি, সেই তার প্রক্রিয়াটার নাম আমি আবার বলছি, সিগমন্ড ফ্রয়েড কিন্তু সাইকো অ্যানালাইটিক মেথডের একদম ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা। তো এই প্রক্রিয়ার মাধ্যমে আমি এই ব্যাখ্যাটা করব। বাট দিস লেটার ম্যাটেরিয়াল ওয়াজ ইনঅ্যাডমিসিবল, কিন্তু এই পরবর্তী যে প্রক্রিয়াটি সেটা সহজেই স্বীকার করার মতো নয়। সিন্স দ্য ড্রিম প্রসেস ওয়ার আনডিজায়ারেবলি কমপ্লিকেটেড বাই দ্য ইন্টারভেনশন অফ নিউরোটিক ক্যারেক্টার্স, কারণ এই স্বপ্নের যে প্রক্রিয়াটা সেটা বেশ জটিল, এই নিউরোটিক ক্যারেক্টার আবিষ্কারের ফলে এটা অনেক জটিল হয়ে গেছে। অ্যান্ড ইফ আই রিলেট মাই ওন ড্রিমস, যদি আমি আমার ড্রিমগুলোর কথাই বলতে থাকি, I must inevitably reveal to the gaze of a stranger more of the intimacies of my psychic life than is agreeable to me, and more than seems fitting in a writer who is not a poet but a scientific investigator. তো আমি আমার যদি নিজের স্বপ্নের কথাগুলোই বলি, তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে একজন মানসিক জীবনের চেয়ে একটা অচেনা লোকের ঘনিষ্ঠতার দিকেই আমাকে প্রকাশ করতে হবে, যেটা আমার কাছে বেশি সহনীয় বা গ্রহণযোগ্য, এবং যেটা একজন লেখকের জন্য বেশি উপযুক্ত মনে হয়, যিনি আসলে কবি নন, বাস্তবে যিনি একজন বৈজ্ঞানিক গবেষক। টু ডু সো ইজ পেইনফুল, তাই এরকম করা এটা বেশ কষ্টের কাজ। বাট
আনঅ্যাভয়েডেবল, এটা করা কষ্টের কাজ, কিন্তু সেটাকে আবার বাদ দেওয়াও যায় না। আই হ্যাভ সাবমিটেড টু দ্য নেসেসিটি, ফর আদারওয়াইজ আই কুড নট হ্যাভ ডেমনস্ট্রেটেড মাই সাইকোলজিক্যাল কনক্লুশনস। তো আমি প্রয়োজনের ক্ষেত্রেই আমি আমার জিনিসগুলো পেশ করেছি, কারণ অন্যথায় আমি হয়তো আমার এই মানসিক সিদ্ধান্তগুলো প্রদর্শন করতে পারতাম না, হয়তো বা পারতাম না। সামটাইমস অফকোর্স আই কুড নট রেজিস্ট দ্য টেম্পটেশন টু মিটিগেট মাই ইনডিসক্রিশনস বাই ওমিশনস অ্যান্ড সাবস্টিটিউশনস। তো মাঝে মাঝে অবশ্য আমি সেই লোভটা সামলাতে পারিনি যে আমি আমার ওমিশন এবং সাবস্টিটিউশন, আমার যে বিকল্প যেগুলো, আমার অবিবেচক বিকল্প এবং যেগুলোকে আমি বাদ দিয়েছি, সেগুলোকে কন্ট্রোল করার লোভটা আমি সামলাতে পারিনি। বাট হোয়ার এভার আই হ্যাভ ডান সো, দ্য ভ্যালু অফ দি এক্সাম্পল সাইটেড হ্যাজ বিন ভেরি ডেফিনেটলি ডিমিনিশড। তো যাই হোক, যেখানেই আমি এই এক্সাম্পলগুলো করেছি, উদ্ধৃতি করেছি, সেগুলো নির্দিষ্টভাবে কমে গিয়েছে। আই ক্যান অনলি এক্সপ্রেস দ্য হোপ দ্যাট, আমি শুধুমাত্র এই আশাটাই করতে পারি, মাই রিডার্স উইল আন্ডারস্ট্যান্ড মাই ডিফিকাল্ট পজিশন, আমার পাঠকরা আমার এই কঠিন অবস্থার কথাটা বুঝতে পারবে, অ্যান্ড উইল বি ইন্ডালজেন্ট, তারা আমাকে প্রশ্রয় দেবে, অর্থাৎ তারা আমাকে সহ্য করবে, সমালোচনা করবে না। অ্যান্ড ফার্দার, all those persons who are in any way concerned in the dreams recorded, অর্থাৎ যে কোনো ব্যক্তি যারা এই এখানে লিখিত স্বপ্নগুলোর সাথে জড়িত, উইল নট সিক টু ফরবিড আওয়ার ড্রিম লাইফ, আমাদের স্বপ্নের জীবনকে ক্ষমা করতে চাবে না। অ্যাট অল ইভেন্টস টু এক্সারসাইজ ফ্রিডম অফ থট, আমাদের যে চিন্তার স্বাধীনতা সেটাকে কখনোই তারা ছোট করে দেখবে না। তারপরে সিগমন্ড ফ্রয়েডের এই যে বইটা দি ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, তারপরে শুরু হয়ে যায় চ্যাপ্টার ওয়ান। চ্যাপ্টার ওয়ানের নাম হলো দ্য সায়েন্টিফিক লিটারেচার অফ ড্রিম প্রবলেম, অর্থাৎ স্বপ্নের সমস্যার বৈজ্ঞানিক 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 সাহিত্য। এটা 1900 সাল পর্যন্ত এখানে দেয়া আছে, পরবর্তী এডিশনগুলো অন্যরকম আছে। তাহলে আমি এই ভিডিওটা করলাম যেহেতু কলেজে দি ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এই বইটার নাম লেখা আছে, এবং কলেজের বইয়ে কিন্তু লেখা আছে এই বইটা 1899 সালে প্রকাশিত, আর এখানে কিন্তু আমি 1900 সালের এডিশনটা পড়ে শোনালাম। আচ্ছা, তাহলে এটাই যে দি ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এই বইটি সিগমন্ড ফ্রয়েডের জন্য একটা একটা খুবই আলোচিত বই, সমালোচিত বই। সেই বইয়ের প্রচ্ছদের পেজটা আমি সবাইকে আরেকবার দেখাচ্ছি, যাতে সবাইরই ভালো লাগে। আশা রাখি সবারই ভালো লাগবে, এবং এই ভিডিওর শেষে আর কি এই বইটা ভিডিওটা করার উদ্দেশ্যই হলো যাতে সিগমন্ড ফ্রয়েডের আসল বইটার স্বাদ ছাত্রছাত্রীরা পেতে পারে। তো এটাই, এবং এই বইটা ছাত্ররা বাসায় মাঝে মাঝে পড়ার অনুরোধ জানিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ, বাবাই।